and keep traveling, stay happy always. তো আজকে আমি শুরু করলাম আমার নতুন গাড়ি নিয়ে একটা ট্রাভেল সিরিজ। সেটা হচ্ছে এই প্রথম তোমরা ইউটিউবে দেখতে পাবে দুর্গাপুর টু ডাইরেক্ট ভুবনেশ্বর পুরী বাই কার, এবং এই ট্রাভেল সিরিজটা তুমি শুধু দেখতে পাবে আমার চ্যানেল ইসাস ডায়েরিজে। তো কিপ সাবস্ক্রাইব, কিপ ফলোইং অ্যান্ড স্টে টিউন উইথ দিস চ্যানেল, অ্যান্ড সব সময় তোমরা পুরো আপডেট পাবে আমার চ্যানেলে। তো চলো এই সিরিজটা আজ থেকে এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই লাইক করতে ভুলো না। লাভ ইউ গাইস। Journey is life guys, so keep traveling and stay happy always. So that আজকে আমরা বের হচ্ছি একদম ভুবনেশ্বরের উদ্দেশ্যে, দুর্গাপুর টু ভাইজ্যাক পুরো কভার করব এই ভিডিওর মধ্যে। অ্যান্ড হতে চলেছে একটা ভীষণ এক্সাইটিং রোড ট্রিপ। অ্যান্ড এই রোড ট্রিপের মধ্যে রয়েছে কোথায় কোথায় কী রোডের কন্ডিশন রয়েছে, কোথায় কোথায় কতটা টোল পড়ছে, কীরকম ডাইভারশন রয়েছে, সমস্ত ডিটেলস পাবে এই ভিডিওর মধ্যে। এই যে আমার কন্যা নিয়েছে তার পুতুল সাথী করে। গাইজ আমরা এখন দুর্গাপুর ব্যারেজটা বেরোচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। ও মাই গড, জাস্ট ভিউটা দেখো। আমি এখানটা ইয়েটার জন্য অতটা দেখা যাচ্ছে না, খালি চোখে খুব ভালো লাগছে। বাবু দেখ একবার, কি সুন্দর লাগছে দেখতে। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওই জন্যে অসাধারণ লাগছে, অসাধারণ। ও এখানে পর্যন্ত জল চলে আসছে, পুরো রোডটা ভিজে। জানলাটা বন্ধ করে দাও, পুরো জল ছিটে আসছে, ওর জলটা পুরো রোডটা ভিজে গেছে, ওই জন্য দেখো জল ছেড়েছে, অসাধারণ লাগছে। আর আমাদের এখানে সেট করা হয়ে গেছে, আমরা আজকে ট্রাভেল করব হচ্ছে 477 কিলোমিটার, খানিকটা চলেও এসছি। মোটামুটি এদের অনুযায়ী আমরা 4:52 নাগাদ পৌঁছাবো 452-তে। হ্যাঁ, 10 ঘন্টার জার্নি আছে গাইজ। আর এখন আমরা বাঁকুড়া ঢুকছি। ওয়েদারের অবস্থা খুব খারাপ গাইজ, ওয়েদারের মুখ ভার। এখান থেকে এই ব্রিজটা থেকে 80 কিলোমিটার হচ্ছে খড়গপুর। তো এই দেখো ব্রিজটা জাস্ট এন্টার করছে, ব্রিজটা কি সুন্দর দেখতে, আমার এত ভালো লাগলো। আমি ওই জন্য ভাবলাম ভিডিওটাতে শেয়ার করি। এই ব্রিজটা থেকে না 80 কিলোমিটার খড়গপুর, ঠিক আছে, কিন্তু নিম্নচাপ চলে এসছে, ওয়েদার
প্রথম আমরা এত দূর লং জার্নি করছি আমাদের নিজেদের গাড়ি করে এবং সেলফ ড্রাইভ। আমার বর আমার হাজব্যান্ড ড্রাইভ করছে, কোনো ড্রাইভার সাথে নিইনি এবং দীর্ঘ 12 ঘন্টার একটা জার্নি। আমরা জানতামই না কীরকম কি হতে চলেছে বা কেমনভাবে যেতে চলেছি। জাস্ট মনের সাহস আর অনেকটা ইচ্ছা নিয়ে বেরিয়ে পড়েছি জয় জগন্নাথ বলে পুরীর উদ্দেশ্যে। এবং পৌঁছাবো কিভাবে এবং কিভাবে জার্নিটা আমরা করছি এই সমস্ত বৃত্তান্ত নিয়ে আজকে ছোট ভিডিওটা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চলেছি। তো এখন রয়েছি রাস্তায়। ভালো নেই, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে আর ভালো মতন বৃষ্টি হচ্ছে। যাই হোক, সমস্ত কিছুই মাথায় নিয়ে আর হাসি মুখে সমস্ত বাধা কাটিয়ে আমাদের পৌঁছাতে হবে বাবার ধামে। চলো এগিয়ে যাওয়া যাক। শুভ বিজয়া দশমী গাইস। যদিও বিজয়া দশমীর অনেক পরেই ভিডিওটা আসতে চলেছে। এটা নিয়ে দু নম্বর টোলগেট পেরোলাম, যেটা আমাদের টোল এখনো পর্যন্ত দিতে হয়নি। এখনো পর্যন্ত আমাদের কোনো টোল দিতে হয়নি। আমরা গড়বেতার জঙ্গল ক্রস করে গেলাম। অ্যান্ড চলো তোমাদেরকে একবার স্ক্রিনটা দেখায় যে কত কিলোমিটার যাচ্ছে বা কত কিলোমিটার পাওয়ার আওয়ারে আমরা যাচ্ছি। এই দেখো, এখানে দেখিয়ে দিচ্ছে পুরো টাইম, কত কিলোমিটার, কোন রাস্তা, সমস্ত কিছু কি লাগবে না লাগবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। এই দেখো, আর এখন আমাদের স্পিডটা করে স্পিড সেরকম বেশি স্পিডে আমরা যাচ্ছি না, আমরা একটা নর্মাল স্পিডে যাচ্ছি। দেখো অ্যারাউন্ড 80 মধ্যে রয়েছে, তার বেশি কিন্তু নেই। আমরা অত তাড়াহুড়ো করে যাবো না, ধীরে সুস্থে যাবো। ওই জন্যই একদম আর্লি মর্নিংয়ে বেরিয়েছি এবং ধীরে সুস্থে সাবধানে মজা নিতে নিতে এনজয় করতে করতে পুরো জার্নিটা করবো, এটাই আমরা ঠিক করেছিলাম। তার জন্য আমরা আর্লি মর্নিংয়ে বেরিয়েছি এবং একদম ধীরে সুস্থে বেরোচ্ছি। আর সমস্ত কিছু যাতে গাড়ি করে নিয়ে এসেছি, যাতে যেতে যেতে কোনো রকম ইয়ে না হয়, মানে সময় নষ্ট না হয়। তার জন্য কফি, গরম জল, কাপ নুডলস, চাট, সমস্ত রকম ড্রাই ফ্রুটস, এরকম অনেক কিছু নিয়ে এসেছি যাতে রাস্তাতে বারবার দাঁড়িয়ে চায়ের দোকান না খুঁজতে হয়, চা না খেতে হয়। কারণ কি হয়, গাড়ি চালাতে চালাতে ঘুম চলে আসে আর চাটা খেলে ইনস্ট্যান্ট একটা এনার্জি বিল্ড আপ হয় শরীরের মধ্যে, বা কফি খেলে আরো বেশি এনার্জি বিল্ড আপ হয়। আর জন্য আমি একটা ছোট ফ্ল্যাক্সের একটা বড় মানে গোটা ফ্ল্যাক্স শুধু কফি করে এনেছি। দুবার অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের সবারই। আমার মেয়েও ভীষণ ভালোবাসে কফি খেতে। আর কফিটা শেষ হলে তখন আবার চায়ে ঢুকবো আমরা। চায়েরও আমি পুরো টি ব্যাগ নিয়ে এসেছি, গরম জল করে নিয়ে এসেছি। রোডের আগেই কি সুন্দর দুর্গা ঠাকুর বেরোলাম, দেখো। গাড়ির হাত, গাড়িটা পা দিয়ে কি পরিষ্কার করে, হাত দিয়ে পরিষ্কার করে, গাড়ির হাতটা দিয়ে পরিষ্কার করে। এখন খড়গপুর পেরিয়ে গেছি, এবার আমরা এখানে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট আমি রান্না করে নিয়ে এসেছি ঘর থেকে, যেমন কফি টফি করে নিয়ে এসেছি এরকমই খাবার করে নিয়ে এসেছি। তো চলো খাবারগুলো বার করি। খাবারগুলো বার না করলে হবে না, কিন্তু প্রচুর খাবার রয়েছে এখানে, ঠিক আছে। এটা কোথা থেকে এলো? এটা পেছন থেকে পড়ে এলো, এটা পেছন দিকে রেখে দাও। আমি নুডলস পরে খাবি, কাপ নুডলস এখন খেতে হবে না। খাবারটাকে বার করি। বড় বড় চকলেটও নিয়ে এসেছি, রাস্তায় যদি খিদে পায়। আর একটা টি ব্যাগ নিয়ে এসেছি চা করার জন্য, গরম জলও আছে। কিন্তু আপাতত আমরা খাবো পরোটা আর তরকারি, ঠিক আছে। তারপরে দেখছি। এইরকম বিজি রোডগুলো যখন পেরোচ্ছিলাম তখনও একটু সময় লাগছিল, কারণ যেরকম শহরের মধ্যে দিয়ে যখন যাচ্ছি ধরো তখন একটু সময় লেগেছে। বাকি যেগুলো পুরো হাই রোডের ওপর দিয়ে NH 10 দিয়ে আমরা গেছি সেগুলোতে কিন্তু একদমই সময় লাগেনি। আর হ্যাঁ, রাস্তায় যদি তুমি মাঝখানে দাঁড়াচ্ছ করছো, এগুলোতে যে সময় লাগছে কিন্তু এগুলো তোমাকে করতেই হবে তুমি যখন একটা লং জার্নি করছো। তবে হ্যাঁ, যাদের খুব ড্রাইভ করার অভ্যেস আছে তাদের অবশ্য অসুবিধা হবে না। আমার হাজব্যান্ড তো এতটা জার্নি যে খুব বেশি করেছে তা নয়, আমাদের ওই কালেভাবে তো যাওয়া।
ব্রেকফাস্টটা সেরে আমরা আবার জার্নি স্টার্ট করে দিলাম। অ্যান্ড এখনও চলতে হবে অনেকটা পথ, তাই বেশিক্ষণ আর আমরা সময় নষ্ট করিনি। ওই আমিই সবাইকে খাইয়ে দিলাম, আমার হাজব্যান্ডকেও খাইয়ে দিলাম, মেয়েকেও খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। আর একবার জানো তো আমরা এরকম পুরী থেকে ফিরছি, নিয়ে বাস দাঁড়িয়েছে, নিয়ে রাতে ডিনার করতে দাঁড়িয়েছি, নিয়ে তখন আমি এরকম করে খাইয়ে দিচ্ছি আর কি, বরকে খাইয়ে দিচ্ছি, মেয়েকে খাইয়ে দিচ্ছি, নিজে খাচ্ছি। নিয়ে পাশে একজন বসছিল আর কি, একটা ফ্যামিলি বসছিল, তারা আর কি হাঁ করে আমাকে দেখছে, তাকিয়ে ভাবছে এই কী অবস্থা, খাইয়ে দিতে হচ্ছে। কিন্তু আমরা এরকম করেই খাই জানো তো, আমাদের কাছে এটা নর্মাল কোনো ব্যাপার নয়। যাই হোক, ব্রেকফাস্টটা করার আগে অবধি আমি সামনে বসেই আসছিলাম, মেয়ে একা একা পেছনে বসেই আসছিল, কোনো অসুবিধা হয়নি। মাঝখানে একবার মেয়ে শুয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে, আবার নিজেই উঠেছে, কোনো কিছু হয়নি। তারপর ব্রেকফাস্টটা করার পর মেয়ে বললো, মা তুমি পেছনেই বসো না, আমার সাথে বসো। তো মেয়ের কথা আর ফেলতে পারলাম না, পেছনেই বসলাম। আসলে সামনে বসলে কি হয়, একটু সুবিধা হয়, বলে দেওয়া যায় যে ধরো কোথাও গাড়ি দাঁড় করাচ্ছে বা করছে, একটু হেল্প করা যায়, বা গাড়ি চলছে সে সময় একটু হেল্প করা যায়। আসলে আমার একটু ভমিটিং প্রবলেম আছে, তার জন্য আমি অ্যাভোমিন খেয়ে তারপরে জার্নি করি, তো তার জন্য না আমার একটু চোখ লেগে যায়, মাঝে মাঝে একটু ঘুম এসে যায়। অ্যাপোমিনে ঘুমের একটা ডোজ থাকে, তো ঘুম এসে যায়। কিন্তু কি করব, বড় গাড়ি চালাচ্ছি, আমার তো ঘুমোলে চলবে না, তাই আমি অনেক কষ্ট করেই জেগেছিলাম আর কি, যে কোনো মতেই ঘুমাবো না, এরকম একটা সিচুয়েশান। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু অনেক ধাবা টাবা পেরোচ্ছে, যদি কেউ ব্রেকফাস্ট করে নাও নিয়ে আসে রাস্তায় করবো। ফার্স্ট দুটো টোল এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, তার জন্য ওই দুটো টোলে আমাদের কিছুই লাগেনি, বেঁচে গেছি। এবং তারপরে আস্তে আস্তে আমাদের টোল দিতে হয়। তো এখানে টোটাল মোট জার্নি পথে 5টা টোল দিতে হয়েছে। আর প্রত্যেকটা টোল কিন্তু ফাস্ট্যাগ অনলি অ্যাকসেপ্ট করে, অন্য কিছু অ্যাকসেপ্ট করে না। তাই তুমি গাড়ি যেমনই নাও না কেন, তোমাকে ফাস্ট্যাগ কিন্তু থাকতেই হবে, এটা কিন্তু এসেন্সিয়াল। তবে হ্যাঁ, খড়গপুর অবধি, আমি আমাদের দুর্গাপুরের কথা বলছি, খড়গপুর থেকে আবার টিল দ্য এন্ড পুরী অবধি কিন্তু রাস্তা কলকাতাবাসী এবং দুর্গাপুরবাসীর জন্য একই। খড়গপুর অবধি দুর্গাপুরবাসীর জন্য রুটটা আলাদা হয়ে যাচ্ছে, ওই রুটে কিন্তু কলকাতাবাসীরা আসবে না। তো দুর্গাপুর থেকে খড়গপুর, তারপর খড়গপুর থেকে আবার পুরী, এরকম করে তুমি ভাগ করে নিতে পারো। যাই হোক, টোল দিতে কিন্তু বেশি সময় লাগে না ফাস্ট্যাগের জন্য, এখন অ্যাডভান্স টেকনোলজি সমস্ত কিছু ইউজ করে। জাস্ট আমরা গিয়ে দাঁড়াই, 2 সেকেন্ডের মধ্যে ওপর থেকে জাস্ট একটা পিকচার ক্লিক করে নিল, মানে স্ক্যান করে নিল ওরা, নিয়ে চলে গেল। অনেক সময় দেখবে না ছোট ছোট বাচ্চারা হঠাৎ করে গাড়িতে উঠে ফাস্ট্যাগটা স্ক্যান করে নিচ্ছে, নিয়ে ওখানে একটা স্ক্যাম করছে, তার জন্য ফাস্ট্যাগটা কিন্তু সাবধানেও রাখতে হয়। যদিও এটা গাড়ির মধ্যেই একদম পেস্ট করে রাখাটাই বুদ্ধিমানের কাজ, আবার অনেকে নাও করে, ম্যাক্সিমাম জনই করে, যেটা আমাদের পেস্ট করে রাখা আছে। আর একটা জিনিস কি, এই উড়িষ্যায় ঢুকার আগে অবধি আমরা কিন্তু খুবই জোরে স্পিডে চালাতে পারি, কিন্তু উড়িষ্যায় ঢুকে গেলে আর চালাতে পারবো না। কিন্তু আজকে যেহেতু ওয়েদারের মুখ ভার, তার জন্য ওয়েদারের কন্ডিশন একদম ভালো নেই, দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। এই যে ব্যাক ক্যামেরায় যেটা শুটিং হয়েছে, এটা কিন্তু গাড়ির সাথে অ্যাটাচ করা ক্যামেরা, সেটাতেই শ্যুট হয়েছে। আমি জাস্ট ক্লিপটাকে নিয়ে অ্যাটাচ করেছি, এটা কিন্তু আমি মোবাইলে শ্যুট করিনি। কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার জন্য ক্যামেরাটাতে জল জমে গেছিলো, তো প্রচুর বৃষ্টি হচ্ছে। কিন্তু এটাই যে কখনো বৃষ্টিটা হচ্ছে, কখনো বৃষ্টিটা থেমে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো বৃষ্টি কাটিয়েই আমরা এগিয়ে চলছি। রামপুরা টোল প্লাজাটা পেরোলাম, আমাদের অ্যানুয়াল পাস থেকে কেটে নিল। এখানে আমরা একটা অ্যানুয়াল পাস করে নিয়েছি। এই পাসটা করালে টোল প্লাজাতে অনলি 15 রুপিস করে দিতে হবে। এটা 1 বছরের জন্য নাকি গো? 1 বছর ভ্যালিডিটি, 200টা টোল ক্রস করতে পারবে অল ওভার ইন্ডিয়া। 1 বছর ভ্যালিডিটি, 200টা টোল ক্রস করতে পারবে অল ওভার ইন্ডিয়া। তো এটা আমরা অ্যানুয়াল পাসটা করিয়ে নিয়েছি, ওটা থেকে ডাইরেক্ট ফাস্ট্যাগ থেকে কেটে নিল। আমাদেরকে কিন্তু 1 মিনিট দাঁড়াতে হয়নি, 1 সেকেন্ড দাঁড়াতে হয়নি, জাস্ট পেরিয়ে গেলাম সুন্দর একদম। আর পেরিয়েছি, আর দেখছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লরিতে একটা লোককে পুরো মেরে দিয়েছে, তো লোকটাকে তুলে নিয়ে গেল এমনি করে চ্যাঙ্গোলা করে। গাইস, কি লেভেলে বৃষ্টি হচ্ছে একবার দেখো, ঝেপে বৃষ্টি হচ্ছে, ঝেপে কি লেভেলে বৃষ্টি হচ্ছে দেখো। এত বৃষ্টি হচ্ছে যে বাইরেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, ইভেন আমাদের স্কিনটা ব্ল্যাক হয়ে গেছে, মানে বাইরেটা অন্ধকার হয়ে গেছে সেটা বোঝাচ্ছে। দেখো কি অবস্থা, কি লেভেলে বৃষ্টি হচ্ছে। এই জার্নিটা চরম চরম মেমোরেবল হতে চলেছে, কারণ আমরা সমস্ত কিছু উপভোগ করে নিলাম। ভোরবেলা, রাতের অন্ধকার, তারপরে কটকটা সূর্যের আলো, তারপরে বৃষ্টি, হালকা বৃষ্টি, কম বৃষ্টি, জোরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। এখন জাস্ট মুষলধারে বৃষ্টি চলছে।
অ্যান্ড বৃষ্টিতে একবারে চারিদিক ভেসে চলেছে, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। বেশ ভালো লাগছে গাড়ি করে যেতে। এত বৃষ্টির মধ্যে দিয়ে ড্রাইভ করে যাওয়ার কিন্তু মজাই আলাদা। ড্রাইভটা যে করছে তার কষ্ট, হাজব্যান্ডের কষ্ট, কারণ একটু রিস্কিও আছে কুয়াশা বা খুব বৃষ্টির মধ্যে ড্রাইভ করা, বাট ড্রাইভ করে যেতে বেশ মজা লাগে, গাড়িতে যেতে বেশ মজা লাগে। দেখো সামনে ওই গাড়িটা বোধহয় টোল টোল দেবে, ও দাঁড়িয়ে আছে। দেখো এবার আমরা যাচ্ছি, দেখো এই দেখো এলাম, ওই দেখো আমাদের জাস্ট ইয়ে করে নেবে, স্ক্যান করে নেবে আর ছেড়ে দেবে। দেখো 1 সেকেন্ডও দাঁড়াতে হলো না, কিছুই করলো না, উপর থেকে জাস্ট ও নিজের মতো স্ট্যান্ড করে নিল, বাস। দেখো এইখান থেকে এইভাবে ছবি তুলে নেয়, এই যে দেখছো এই যে লম্বা পাড়া, এই যে এইটা থেকে ছবি তুলে নেয়, নিয়ে তোমার একদম মোবাইলে চলে আসবে যে তুমি স্পিড ব্রেক করেছো, তোমার এই নাও টাকা। বুঝতে পেরেছো? ওইটা দূর থেকেও ক্যাচ করে নেবে, তার জন্য তুমি স্পিড তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আবার এরকম ঝোপে ঝাড়েও লুকিয়ে বসে থাকে উড়িষ্যাতে, সুতরাং উড়িষ্যাতে তুমি যখন ঢুকে গেলে তখন তোমাকে স্পিড একদম লিমিটে রাখতে হবে। দেখো আমাদের স্পিড দেখো 57-এ চলছি গাইস, 57-এ। তোমরা সবাই শুধু পেছনের লোকেশনটা দেখো, আমার কফি খাওয়াটা দেখে কোনো লাভ নেই, পেছনের শুধু ভিউটা দেখো, মানে মেঘ আর পাহাড়ের সংমিশ্রণে এত সুন্দর ভিউ, কি বলবো। যাই হোক, এরপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে এখানে একটা থালি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে এমনি ভেজ থালি, ভেজ থালিতে অনেক কিছু দিয়েছিল, করলা আলু ভাজা, পাতাকপির তরকারি, শাক ভাজা, পটল আলুর তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, ভাত, তার সাথে আমরা চিকেন একটা নিয়েছিলাম, চিকেন এক প্লেট নিয়েছিলাম। তো এখানে প্লেট ওরকম তো নয়, মানে উড়িষ্যার একটা হোটেল এটা, তো এরকম বড় বাটি করে 1 বাটি চিকেনের ঝোল দিয়েছিল, আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল। তো এটার দারুণ খেতে ছিল, কি বলবো। আর আমার হাজব্যান্ড নিয়েছিল রুটি আর পনির, ওই আর কি চিকেন পনির মিশিয়ে আমরা খেলাম। পনিরটা বেসিক্যালি মেয়েটার জন্য অর্ডার করা হয়েছিল, মেয়ে বললো আমি পনির খাবো বাবা, তো ও অর্ডার করে দিল পনিরটা। তো এটা শুখা চিলি চিকেনের মতো পনিরটা করেছিল, কি টেস্টি, মুখে এখনও পর্যন্ত লেগে আছে, মনে হচ্ছে এখনই এক থালা খেয়ে নিয়ে, এত টেস্টি ছিল। আর চিকেনটাও করেছিল তেমন টেস্টি, আর তরকারি পাতিগুলোও টেস্টি। তোমরা যদি কখনো জার্নি করো, কলকাতাতে হোক যেখান থেকেই হোক, উড়িষ্যাতে ঢুকে তো এই রেস্টুরেন্টটা পাবেই, পারলে এটাতে একবার খেয়ে দেখো, এত টেস্টি খাবার আর রিজনেবল প্রাইসের মধ্যে। আমরা এই হোটেলটায় লাঞ্চ করলাম, এই যে সরো রেস্টুরেন্ট বলে, এই যে এটাতে সরো, নাম হচ্ছে সরো হোটেল। খুব ভালো রান্না করলো, প্রত্যেকটা রান্না একদম এ ক্লাস, এত সুন্দর খেতে, যেমন পনির খেতে, যেমন চিকেন খেতে, যেমন তরি তরকারি খেতে, তেমন চাটনি খেতে, সব একবারে এ ক্লাস, দারুণ দারুণ খাবার। ম্যাপে রাস্তাটা কি সুন্দর করে দেখায়, দেখো এই যে দেখতে পাচ্ছ ম্যাপটা, ওই যে ব্লু কালারটা দেখাচ্ছে, এই যে ব্লু কালারটা, এই ব্লু কালারটা কিন্তু আসলে নদী, ওই নদীটা আমরা পেরোবো। এবার এই যে অ্যারোটা দেখাচ্ছে নিচে, এই যে অ্যারোটা দেখাচ্ছে, এই যে এইখানে অ্যারোটা দেখতে পাচ্ছ, ওই অ্যারোটা মানে হচ্ছে ওটা আমরা যাচ্ছি। এবার যেরকম যেরকম রাস্তা যাচ্ছে সেরকম কিন্তু ম্যাপটাও শো করছে, আর সেরকম ঘুরে যাচ্ছে। আগে কি হতো, মোবাইলটাকে এরকম করে সামনে নিয়ে রাখতে হতো, বা ওখানে কাঁচের মধ্যে ভ্যাকুয়াম দিয়ে আটকে রাখতে হতো, নিয়ে ওই মোবাইল দিয়ে তোমাকে করতে হতো, কি বলে তোমার দেখে করতে হতো। এখন এত সুন্দর স্ক্রিন দিয়ে দিয়েছে যে ওখান থেকেই সুন্দর দেখতে পাচ্ছি। দেখো কাশফুলগুলো কি ভালো লাগছে দেখতে, রাস্তার ধারে পুরো কাশফুলে ভর্তি। এই যে, আর এই যে দেখো মেঘের অবস্থা, মেঘের তো মুখ ভার সকাল থেকে, খালি মেঘ করে আছে, খালি বৃষ্টি নামাচ্ছে, একবার করে ঝরঝর করে বৃষ্টি নামাচ্ছে। এখন তাও একটু সূর্যের আলো ফুটেছে। তো চল নদীটা ক্রস করবো, তখন তোমাদের দেখাবো। এখন দেখো এই দেখো ব্রিজে উঠেছি, ওভারব্রিজে, ফ্লাইওভারে উঠেছি, এটাও কিন্তু নিচে দেখাচ্ছে, যেরকম যাবে সেরকম ওইটা ঘুরে দেখাচ্ছে। বড় নদীটা যখন পেরোবো সেটা তোমাদের দেখো। এবার নদীর কাছে চলে এসছি, এই যে বড় নদীটা, কি নদীটার নাম গো দেখাচ্ছে ওখানে, এখান থেকে দেখা যাচ্ছে না, নামটা দেখাচ্ছে। তো এই নদীটা আমরা ক্রস করছি, এইদিকে দেখো কি দারুণ সিনারি, পাহাড় আর ওই নিচে নদী আছে, ঠিক আছে। এই দেখো নদীটা
দেখতে পাচ্ছ বালুর চর পড়ে গেছে নদীটা, ওটা কিন্তু ক্রস করছি। ম্যাপে যেটা দেখছো, ম্যাপে কিন্তু এক্স্যাক্টলি দেখাচ্ছে, দেখো নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি, দেখাচ্ছে, দেখেছো? আর ঠিক এক্স্যাক্টলি আমরা কিন্তু এখন নদীর ওপর দিয়ে যাচ্ছি, এই যে, ঠিক আছে? আর চারিদিকে পাহাড়, এত সুন্দর সিনারিটা লাগছে, কি বলবো, অপরূপ অপরূপ। মেঘটাও তার সাথে অসাধারণ লাগছে, সূর্য মামা উঁকি দিচ্ছে, তার সাথে পাহাড়, তার উপর দিয়ে নদীর উপর দিয়ে যাচ্ছে। আর এখানের সাউথে ঢোকা মানেই তো সাউথের কালচার হচ্ছে মন্দির, এক একটা মন্দির দেখবে একবার সুন্দর, দেখেছো? একটা টাওয়ার করা রয়েছে উপরে, কি সুন্দর। দেখো নদীটা আবার পেরিয়ে গেলাম, দেখো, এই দেখো কত সুন্দর। আমরা যেহেতু দাঁড়াতে দাঁড়াতে গেছি তার জন্য অনেকটা সময় লেগেছে, নইলে এতটাও হয়তো সময় লাগতো না, আর একটু কম সময় লাগতো, কারণ ঘর ছোট বাচ্চা রয়েছে, আবার ঘুম এসে যাচ্ছে এতটা জার্নি করতে। অনেক আর্লি মর্নিংয়ে বেরিয়েছি, রাতে ভালো করে ঘুম হয়নি টেনশানে যে বেরোবো বলে। একটা হয় না যে নতুন জায়গা নতুন এক্সপ্লোর করতে যাচ্ছি, তখন একটা টেনশন কাজ করে যে কি হবে না, একটা টেনশন ধরে। তবু আমাদের মনে জোর ছিল যে হ্যাঁ পারবো বা করে নেবো, তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এবং করেও নিয়েছি। এই দেখো আবার একটা, এই দেখো পেরোলো। উড়িষ্যায় ঢোকা মানেই এইরকম তোমার ক্যামেরা লাগানো জিনিস কিন্তু বেরোবে। আর তুমি যদি এতটুকু স্পিড ওপরে তুলেছো, মানে 75 থেকে 80, 75 to 80-র মধ্যে যদি স্পিড রেখেছো, 80 ক্রস করে গেলে তো কথাই না, 80 যদি কাটও তুমি রেখেছো না, তাতেও কিন্তু ওরা ফাইন করে দেয়। আর ফাইন 1-2 হাজার টাকা, 500 টাকা ফাইন না, একবারে 7,000 টাকার সঙ্গে সঙ্গে ফাইনে তোমার একবারে মোবাইলে মেসেজ এসে যাবে। দেশ যত উন্নত হচ্ছে তত টেকনোলজিও উন্নত হচ্ছে এবং তত রিস্কটাও বাড়ছে, চাপটাও বাড়ছে। তবে কি এই জিনিসটার একটা পজিটিভ জিনিসও আছে, যে এই যে গোটা উড়িষ্যা জুড়ে একটা স্পিড লিমিট করে দিয়েছে, এর বেশি যাওয়া যাবে না, তাহলে কিন্তু উড়িষ্যাতে কতটা স্পিড লিমিটটা এটার মধ্যে মেনটেন করে চলে প্রত্যেকটা, বাইক বলো কার বলো। এবার এটার জন্য কি হয়, কিন্তু অ্যাক্সিডেন্টের হারটা কিন্তু 90% কমে যাচ্ছে, যেটা আমাদের ওখানে হয় না। আমাদের ওখানে দেখবে বাইকগুলো এত স্পিডে ইয়াং ছেলেরা বাইক চালায়, কখনো লরির তলায় ঢুকে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু উড়িষ্যাতে হবে না। প্রত্যেকটা জিনিসেরই বলি না, পজিটিভও আছে নেগেটিভও আছে, তো এইটা কিন্তু পজিটিভ জিনিস। আর নেগেটিভ কি, এই যে আমরা স্পিড তুলতে পারছি না, ধীরে ধীরে যেতে হচ্ছে। এই জন্য আমাদের কি হলো, রাত হয়ে গেল ঢুকতে, ভুবনেশ্বর ঢুকতে রাত হয়ে গেল, মানে সন্ধে হয়ে গেল, 6টা-7টা বেজে গেল। এবার ভুবনেশ্বর 6টা-7টার সময় ঢুকেছি, তখন দশমীর দিন ছিল, দশমীর দিন আমরা যাত্রা শুরু করেছি এবং দশমীর দিনই আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বর। এবার যখন সন্ধ্যেবেলা পৌঁছেছি তখন দেখছি ভুবনেশ্বরে প্রচুর দুর্গাপুজো হচ্ছে। আমি তো ভাবিনি যে উড়িষ্যাতে এত দুর্গাপুজো হবে। যখন ভুবনেশ্বরে ঢুকলাম তখন দেখছি আশে পিসা আগাল বাগাল সব জায়গায় শুধু দুর্গাপুজো হচ্ছে, নর্মাল প্যান্ডেল করে, সে আমাদের কলকাতার মতো অত বিশাল প্যান্ডেল নয়, তো নর্মাল প্যান্ডেল করে খালি দুর্গাপুজো হচ্ছে। অবশ্য ওখানে দুর্গা প্রতিমাটার মধ্যে না শিব ঠাকুরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয়। অ্যান্ড এত দুর্গাপুজো হচ্ছে, সেই দুর্গাপুজোর প্রচুর ভিড়, সেই ভিড় ঠেলে আস্তে আস্তে আমাদেরকে হোটেলে পৌঁছাতে হলো। তো আমরা হোটেল বেশি খুঁজতে পারিনি, বা আগে থাকতে বুকিংও ছিল না, আমরা বুঝতে পারিনি যে কতটা কি পৌঁছাতে পারবো না পারবো। আমরা ভেবেছিলাম হয়তো পুরী চলে গেলে পুরী চলে যাবো, না হলে ভুবনেশ্বর পৌঁছাতে পারলে ভুবনেশ্বর, যেখানে যেমন হবে সিচুয়েশন সেরকম হিসাবে আমরা হোটেল নেবো, তার জন্য বুকিং করিনি। তো ভুবনেশ্বরে গিয়ে আমরা একটা হোটেল নিয়ে সেদিন রাতটা স্টে করে, 2 দিন স্টে করে, আমার বড়ের কাজ ছিল কিছু ভুবনেশ্বরে, সেই সবগুলো করে তারপরে আমরা পুরী বেরিয়েছি। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের জার্নিটা। তো প্রত্যেকটা জার্নির প্রত্যেকটা ভিডিও আস্তে আস্তে আসতে চলেছে চ্যানেলে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দিও, কারণ হয়তো অনেকেই আছে যারা হয়তো দুর্গাপুর থেকে জার্নি করতে চায়, কিন্তু বিশ্বাস করো ইউটিউবে দুর্গাপুর টু পুরী কোনো জার্নি ব্লগ নেই। কলকাতা টু পুরীর প্রচুর জার্নি ব্লগ আছে, কিন্তু দুর্গাপুর টু পুরীর জার্নি ব্লগ একদমই নেই। তো এটা হচ্ছে ইউটিউবে প্রথম ভিডিও যেটাতে দুর্গাপুর টু পুরী পুরো ফুল জার্নিটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আগে একটা ভিডিও দিয়েছিলাম কালকে সন্ধ্যায়, যে ভিডিওটা দিয়েছি ওটা যে করাপ্ট হয়ে গেছে, 4 মিনিট চলার পর আর চলছে না, সেটা আমি জানতামই না। আমি তারপরে আর মেসেজ দেখারও মানে কমেন্ট দেখারও টাইম পাইনি। আজকে সকালে যখন কমেন্টগুলো দেখছি তখন দেখছি আরে ভিডিওটা করাপ্ট হয়ে গেছে, 4 মিনিটের পর থেকে আর চলেনি। তখন গিয়ে আমি আবার যে র ফুটেজগুলো যে কটা বেঁচে ছিল, কারণ সব তো থাকে না, ডিলিট করে দিই। তো যে কটা ছিল সে কটার ওপর বেশ করে আমি এই ভিডিওটা আর একবার রেডি করে আর একবার তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। কারণ গতকালের ভিডিওটা যারা দেখেছে তারা 4 মিনিট পর থেকে শুধু আওয়াজই শুনতে পেরেছে, আর তো ভিডিও দেখতে পাইনি। অনেকজনই মেসেজ করেছে, তার জন্য এই ভিডিওটা আবার দিলাম, আবার তৈরি করে নতুন করে দিলাম। আমি বসে আছি, আমার মেয়ে ঘুমিয়ে গেছে আমার কোলে, এই যে লাঞ্চ করার পরও ঘুমিয়ে গেছে। তো আমরা যখন এই জার্নিটা স্টার্ট করেছিলাম তখন স্টার্ট করার আগের মুহূর্ত অবধি খুব টেনশনে ছিলাম
যে কিভাবে পৌঁছাবো, কেমন করে পৌঁছাবো, তারপরে এতটা রাস্তা কিভাবে যাব, খুব টেনশন ছিল ছোট বাচ্চা নিয়ে যেতে পারবো কিনা। তো যত যত আমরা এগিয়ে যাচ্ছি, জার্নিটা করছি, তত তত আমাদের ভয়গুলো কেটে যাচ্ছে। বলে না, তুমি যতক্ষণ না ভয়টাকে ফেস করছো ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে তোমার ভয়টা কিভাবে কাটবে বা ভয়টাকে তুমি কিভাবে জয় করবে। যে কোনো জিনিসকে তুমি যদি ফেস করো তাহলেই সেটাকে তুমি জয় করতে পারবে। তুমি যদি মেন্টালভাবে প্রিপেয়ার থাকো যে আমি পারবো, তাহলে তুমি 90% ওখানেই জয়ী হয়ে গেলে, বাকি 10% তোমাকে বাস্তবে লড়তে হবে। তো যাই হোক, একটা টেনশন কাজ করছিল, কিন্তু তবুও আমরা কিন্তু বেশ ভালোভাবেই মোটামুটি ভুবনেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি। আর দেখাচ্ছে 1 ঘন্টার মতো আমরা ভুবনেশ্বর ঢুকে যাব। তো আমরা জার্নি স্টার্ট করেছিলাম 6টা বাজতে 10-এ, এখন 4টে বেজে গেছে, এখনও 1 ঘন্টা লাগবে, তবে গিয়ে আমরা ভুবনেশ্বর ঢুকতে পারবো। তো আজকে আমরা পুরী ঢুকবো না, আজকে আমরা ভুবনেশ্বর অবধি জার্নিটা করবো। এবং ভুবনেশ্বরে 2 দিন আমার বড়ের কাজ আছে, অফিসিয়াল কাজ আছে, তারপরে আমরা আবার যাবো পুরী। পুরী আমাদের 5 তারিখ থেকে বুকিং আছে হোটেল। তো যাই হোক, ভুবনেশ্বর থেকে পুরীর যে জার্নিটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সূর্যি মামা একদম উঁকি দিচ্ছে, এত সুন্দর লাগছে দেখ। এই দেখো সূর্যি মামা উঁকি দিচ্ছে, আর সূর্যি মামার আলোটা পুরো রিফ্লেক্ট হচ্ছে আমার মুখের মধ্যে, যে মনে হচ্ছে যেন কোনো রিং লাইট দিয়ে কথা বলছি, এত সুন্দর লাগছে। উড়িষ্যায় তুমি ঢুকেছো আর তোমার লিমিট বেঁধে দিয়েছে। তুমি এতটুকুও বেশি যদি যাওয়ার চেষ্টা করেছো, তোমাকে সঙ্গে সঙ্গে একদম ফোনে দিয়ে দেবে বাস, বুঝতে পেরেছো? এতটুকু জায়গা নেই যে দেখছি যে ক্যামেরা নেই, রাস্তায় যাচ্ছি আর ক্যামেরা, যাচ্ছি আর ক্যামেরা, যাচ্ছি আর ক্যামেরা, সব জায়গায় ক্যামেরা দিয়ে করে সিল প্যাক করে দিয়েছে উড়িষ্যাকে। মানে কি বলবো, মানুষ এতটুকু। এই দেখো আবার একটা, এই ক্যামেরাতে গোটা উড়িষ্যা ভর্তি। দেখে তোমার কি মনে হবে বলো তো? একটা টাওয়ারের মতো রয়েছে, একটা লম্বা ডান্ডির মতো রয়েছে, না ওখানে ক্যামেরা লাগানো আছে, যাবে আসবে তোমার একবারে ক্যাচ করে নিচ্ছে। এতটুকু তুমি 80-র কাছে যদি পৌঁছে গেছো, 75-এর ওপরে যদি গেছো, সঙ্গে সঙ্গে তোমার মেসেজ চলে এলো ফোনে, খ্যাচ করে গলাটা কেটে দিল। আর এই যে আমরা যাচ্ছি রাস্তায়, হঠাৎ করে দেখছি একটা করে ভ্যান দাঁড়িয়ে আছে, আবার যাচ্ছি, হঠাৎ করে দেখছি যে আমাদের লিমিটটা ক্যাচ করছে, যে আমরা কোন স্পিডে যাচ্ছি সেটা ক্যাচ করছে না, ওখানে দেখিয়ে দিচ্ছে, স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে যে আমরা কত স্পিডে যাচ্ছি। যদি বেশি স্পিড হয় তাহলে রেড কালার দিয়ে দেখিয়ে দিচ্ছে, যদি কম স্পিড হয় তাহলে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছে। মানে গোটা উড়িষ্যাটা একবার সিল প্যাক করে দিয়েছে, কি বলবো। মানে উড়িষ্যায় গাড়ি চালানো নয়, এর থেকে আমি ঘোড়ার গাড়ি নিয়ে আসলে ভালো হতো, টকবক টকবক করে যেতাম। সিরিয়াস, বেশি টোল দিতে হয়নি, আমরা বোধহয় 3টে টোল দিয়েছি, এটা বোধহয় 4টে, এটা নিয়ে 4টে, এটা নিয়ে 5টা, এটা নিয়ে 5টা টোল দিচ্ছি আমরা, ঠিক আছে? আমাদের বেশি দিতে হয়নি গো, মানে কলকাতা থেকে এলে টোল বেশি পড়ে, এদিকটা একটু টোলটা কম, তবুও 5টা যাচ্ছে, এই নিয়ে 5টা টোল আমরা ক্রস করছি, টোল গেট ক্রস করছি। আর এই যে বলছে ফাস্ট্যাগ অনলি ভ্যালিড হচ্ছে ফাস্ট্যাগ, এমনি তোমার ক্যাশ ফাস নেবে না। আর সমস্ত জায়গায় যাবে না, যেমন বললাম ফাস্ট্যাগের কাজটা ভালো, আমরা অ্যানুয়াল পাস করে দিয়েছি, তো খুব সুবিধা। এই যে যাবো, ফটাস করে ধরবে আর ফুটুস করে ছেড়ে দেবে, 2 সেকেন্ড টাইম লাগবে না। দেখো একবার জাস্ট, দেখো গেট পড়ে গেছে, গেট পড়ে গেছে, আমরা দাঁড়ালাম, ঠিক আছে? দেখো লোক বসে আছে, এই সাইডে লোক বসে আছে, দেখো গাড়ি এগোতে বলছে, আর একটু এগোতে, না হলে ওরা ছবি তুলতে পারবে না। ছবি তুলবে আর গেট খুলে দেবে ফুটুস করে। এই দেখো গেট খুলে দেবে, 2 সেকেন্ড তোমাকে দাঁড়াতে হবে না, ঠিক আছে? 2 সেকেন্ড দাঁড়াতে হবে না, খরচ করে গেট খুলে দিলে বাস হয়ে গেল, তোমার কোনো ঝামেলা নেই। এই চাঁদা দাও, বিল নাও, কোনো ঝামেলা নাই। আমাদের
গিয়ে সব থেকে সুবিধা হয়েছে আমরা ওই ব্রেকফাস্ট আর কফি এগুলো সব করে নিয়ে গেছিলাম বলে, কারণ রাস্তায় আমাদের আর কোথাও দাঁড়াতে হয়নি, তাতে খানিকটা হলেও টাইম বেঁচেছে। কিন্তু তবুও তুমি যখন একটা 10-12 ঘন্টার ওভারঅল জার্নি করছো, তোমাকে রাস্তায় একবার করে দাঁড়িয়ে রেস্ট নিয়ে যেতে হবে, কারণ পায়ে টান ধরে যায়। তবে আমাদের গাড়িতে না একটা সিস্টেম আছে যেটা বলছে ক্রুজ কন্ট্রোল, যেটা হচ্ছে অটোমেটিক গাড়িটা চলে, সেটাতে কিন্তু খুব ভালো এফেক্টিভ। যেমন হচ্ছে আমি বলছি, এই যে গাড়িটা ধরো একটা লিমিটের মধ্যে চলবে, একটা স্পিড লিমিটে চলবে, ধরো 65 আমি স্পিড লিমিট দিয়ে দিলাম, বা 70 স্পিড লিমিট দিয়ে দিলাম, 70 স্পিড লিমিট দিয়ে আমি ক্রুজ কন্ট্রোলে দিয়ে দিলাম। না তোমাকে ব্রেক করতে হবে, না অ্যাক্সেলেটার করতে হবে, না কিছু করতে হবে, ও আমনা আমনি চলবে। তুমি শুধু স্টিয়ারিংয়ে হাতটা রাখো, গাড়ি আমনা আমনি চলবে, অটোমেটিক চলবে, কিচ্ছু তোমাকে করতে হবে না। কিন্তু আবার যখন তুমি ধরো ব্রেক করে দিচ্ছ, ব্রেক মারছো, তখন আবার গিয়ে ওই ক্রুজ কন্ট্রোলটা উঠে যাচ্ছে। ব্রেক মারা মানে ব্রেক মারলে ক্রুজ কন্ট্রোলটা উঠে যাবে, আবার তোমাকে ক্রুজ কন্ট্রোলে ওই লিমিটটা দিয়ে সেট করে দিতে হবে, তাহলে তোমাকে আর কিচ্ছু করতে হবে না, ক্লাচও টিপে থাকতে হবে না, কিছুই করতে হবে না, পাগুলো রেস্ট। যেটা কিন্তু লং জার্নির ক্ষেত্রে খুব খুব আমাদের হেল্প করেছে। আমাদের বলতে আমার হাজব্যান্ডকে হেল্প করেছে, যেহেতু আমার হাজব্যান্ড সেলফ ড্রাইভ করে গেছিলো। এই আমি তো আর চালাইনি, আমি তো আর ড্রাইভ করে যাইনি, হাজব্যান্ড সেলফ ড্রাইভ করে গেছে, তো হাজব্যান্ডের এটা কিন্তু অনেক এফেক্ট হয়েছে, তার জন্য বললাম। তবে আর একটা জিনিস কি, আমাদের গাড়িটা ভীষণ কমফোর্টেবল, মানে এতটাই কমফোর্টেবল, বাসে করে যখন জার্নি করি না, তখন বাসে করে যখন আসি আর কি, পুরী থেকে আসি দুর্গাপুর, তখন মনে হয় যে হ্যাঁ কিছু একটা জার্নি করলাম, শরীরে একটু কষ্ট লাগে, তারপরে ধরো একটু মাথাটা ঝিনঝিন করে। কিন্তু এই যে আমাদের গাড়িটা করে আমরা এতটা জার্নি করলাম, প্রায় 12 বছরের মতো জার্নি করেছি, বিশ্বাস করো শরীরে এতটুকু কষ্ট হয়নি, এতটা স্মুথ জার্নিটা, এতটা স্মুথ। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভালো বলে, গাড়ির কোয়ালিটি ভালো বলে হয়তো তোমরা যদি কেউ গাড়ি কিনবো মনে করো বা কিছু, তাহলে কিন্তু এই গাড়িটাতে একদম যেতে পারো, কারণ এত দূর জার্নি করার পরও আমাদের শরীরে প্রচুর পরিমাণে স্ট্রেংথ ছিল। সবথেকে বড় কথা, আমার মেয়ে প্রচুর পরিমাণে স্ট্রং ছিল, ও শুধু একবারই ঘুমিয়েছে ওই সেই লাঞ্চ করার পর, তারপরে আর ঘুমোয়নি। কিন্তু ভীষণ ভীষণ স্মুথ জার্নিটা হয়েছে, আর খুব কমফর্টেবল। আর যদি বলো রাস্তার কন্ডিশন, সমস্ত ক্লিপ তো এই ভিডিওতে দিতে পারলাম না, আমি আগের ভিডিওটাতে দিয়েছিলাম, কিন্তু ওটা করাপ্ট হয়ে গেছিলো। তো খুব যে রাস্তার কন্ডিশন খারাপ তা নয়, প্রায় 95% রাস্তা খুব স্মুথ আর খুব ভালো। শুধুমাত্র 5% তার মধ্যে তুমি ছেড়ে দাও, সেই 5% রাস্তা হচ্ছে কাজ চলছে, ডাইভারশন রয়েছে, ফ্লাইওভার হচ্ছে, তোমাকে ডাইভারশন নিতে হচ্ছে এরকম। কিন্তু 95% রাস্তা কিন্তু খুব ভালো, কোনো অসুবিধা হয়নি গো। ইভেন এত যে বৃষ্টি পড়ছিল, এখন যেমন আমরা উড়িষ্যাতে ঢুকে যাওয়ার পর বৃষ্টিটা কমে গেছে, উড়িষ্যার দিকে নিম্নচাপটা ছিল না, পশ্চিমবঙ্গের দিকে ছিল, তখন ওখানে বৃষ্টি পেয়েছি আমরা প্রচুর। কিন্তু উড়িষ্যাতে ঢোকার পর কিন্তু শুকনো ওয়েদার, সেরকম বৃষ্টি নেই, তারপরে আবার খানিকক্ষণ বৃষ্টি পেলাম এরকম আর কি। কিন্তু উড়িষ্যাতে বৃষ্টিটা কম, দেখতে পাচ্ছ রাস্তাঘাট শুকনো। কিন্তু এই যে তোমার এত বৃষ্টি পড়ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যেও কিন্তু যে গাড়ি চালিয়ে এসছি, কোনো অসুবিধা হয়নি। গাড়ি চালাতে অনেক সময় হয় না, কুয়াশাতে অসুবিধা হয়, বৃষ্টিতে অসুবিধা হয়, আমাদের গাড়িটাতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, এটাই বলছি। আর সব থেকে বড় কথা, এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্স আছে গাড়িটাতে। আমি বলছি এসিটাকে অন করো, অন করে দিচ্ছে, এসিটাকে অফ করো, করে দিচ্ছে, এফএমটা চালিয়ে দাও, চালিয়ে দিচ্ছে, এরকম। আর আমরা না প্রচুর বিট দেওয়া গান শুনতে শুনতে গেছি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অরিজিৎ সিং এর গান যদি শুনতে শুনতে যাও, তোমার কিন্তু গাড়ি চালাতে পারবে না, ঘুম চলে আসবে। আমি গান খারাপ বলছি না, কিন্তু স্লো সংগুলো তোমাকে এনার্জি দেবে না, মেন্টালি এনার্জি দেবে না। কিন্তু যদি তুমি বিট দেওয়া গান শোনো, লাইক হানি সিং এর গান, তো সেরকম গান যদি শোনো, তাহলে কিন্তু শরীরের মধ্যে একটা ইনস্ট্যান্ট এনার্জি কাজ করবে, শরীরটা এনার্জেটিক হয়ে উঠবে, ব্রেনটা এনার্জেটিক হয়ে উঠবে, এবং ডান্স মুড অন হয়ে যাবে ভেতর থেকে, এবং তাতে করে তোমার গাড়িটা চালাতে ভালো লাগবে এবং ঘুমও পাবে না। তার জন্য আমরা না অনেক বিট গান এরকম চালাচ্ছিলাম, গান চালাতে শুনতে শুনতে যাচ্ছিলাম। তো সেই ক্লিপগুলো মিস হয়ে গেছে, সেই ক্লিপগুলো দিতে পারলাম না। যে আমরা ডান্স করছি, আমি আমার মেয়ে দুজন ডান্স করছি, আমার হাজব্যান্ডকেও বলছি তুমিও ডান্স করো, তুমিও ডান্স করো। হাজব্যান্ড অবশ্য ডান্স করতে হতে পারে না, তবে ও কিন্তু বেশ এনজয় করতে করতে গেছে। আমরা কিন্তু এই যে টোটাল ওভারঅল জার্নিটা আছে, এই জার্নিটা কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করেছি, সবাই তিনজনেই ভীষণ পরিমাণে এনজয় করেছি, তিনজনে ভীষণ পরিমাণে মজা করতে করতে গেছি। ইভেন রাস্তায় দাঁড়িয়ে রিলও বানিয়েছি, তোমাদেরকে পোস্ট করেছি, ইভেন ফটো তুলেছি, ভিডিও করেছি, সমস্ত কিছুই করতে করতে গেছি। আমাদের ভীষণ ভালো লেগেছে এই জার্নিটা করে। আর উড়িষ্যায় যখনই ঢুকলাম, এই জিনিসটা আমার একটুখানি লেগেছিলো যে দুবাইয়ে যেমন কি করেছে, একটা স্পিড লিমিট আছে, কিন্তু না দুবাইয়ে কিছু কিছু জায়গায় আছে
যে স্পিড লিমিটটা 100-র ওপরে তুমি করতে পারো, আবার সেই জায়গা থেকে পেরিয়ে গেলে ধরো সেখান থেকে স্পিডটা আবার কমিয়ে করে দিল যে 70-এর মধ্যে স্পিড লিমিট রাখতে হবে। তো এরকম যদি 1900টা করতো, যে কিছু কিছু জায়গায় যদি স্পিড লিমিটটা দিত যে বাড়ানো যাবে, তাহলে কিন্তু আমাদের জার্নিটা অনেকটা ইজি হতো, আমরা অনেকটা টাইমটা কম খেত, টাইমটা কম লাগতো। কিন্তু সেইটা নেই, ওভারঅল ওদের স্পিড লিমিট 80 রাখা আছে। 80 মানে কাট অফ তো একদমই যাওয়া যাবে না, 75-এ আমি যাবো, যাওয়া যাবে না, আমাকে একদম 70 বা 65-এ যেতে হচ্ছে। মানে বুঝতে পারছো কতটা টাইম খাচ্ছে, ওই জন্য বেশি টাইমটা গেছে, আর কিছু না। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা কটক ক্রস করে তারপরে ভুবনেশ্বর ঢুকলাম। এবং ভুবনেশ্বর ঢুকতে ঢুকতে প্রায় ওই 6টা 6:30 বেজে গেছিলো। অ্যান্ড ওই যে বললাম স্পিড লিমিটটার জন্য আমাদের এতটা সময় লেগেছে, না হলে লাগতো না। যাই হোক, ভুবনেশ্বরে ঢুকে আমরা একটা হোটেল করে নিয়েছিলাম এবং হোটেল পর্যন্ত পৌঁছাতেও আমাদের সেই জ্যামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, অনেক জ্যাম লেগেছিলো। আর ওদের না দশমী আর একাদশীর দিন প্রসেশন বেরোয়, তারপরে বিসর্জন হয়, তো ওই সবগুলো অনেক লোকজন দেখতে আসে, ওই জন্য খুব ভিড় হয়। তো আমরা জানতাম না, আমরা ভেবেছিলাম উড়িষ্যাতে নিশ্চয়ই অত দুর্গাপুজো হবে না আমাদের এখানকার মতো, কিন্তু এবারে গিয়ে দেখলাম উড়িষ্যাতে এত দুর্গাপুজো হচ্ছে যে বলার কথা না। আর লোকেরও সেই রকম ভিড়, প্রচুর ভিড়, মেলা টেলাও বসেছে কোথাও কোথাও, সেখানেও প্রচুর লোকের ভিড়। তো যাই হোক, আমরা ভিড় টেলে একটা হোটেলে কোনো রকমের চলে গেছিলাম। হোটেলটা ভীষণ ভালো ছিল, লাক্সারিয়াস হোটেল ছিল, এবং সেই হোটেলটারও ট্যুর আমি পরে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং যেমন বললাম এই ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও, কারণ এটা দুর্গাপুর থেকে পুরীর ওভারঅল দ্য জার্নির কোনো ভিডিও ইউটিউবে নেই, এটাই প্রথম ভিডিও যেটা আমি করেছি। তার জন্য তোমাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও, যারা দুর্গাপুরবাসী আছে তাদের জন্য ভীষণ এটা সুবিধা হবে। কারণ কলকাতা টু পুরী জার্নি কিন্তু অনেকেই শেয়ার করেছে, প্রচুর আছে, কিন্তু দুর্গাপুর টু পুরী জার্নি সেরকম নেই। আর সব থেকে বড় কথা, এই যে দুর্গাপুর থেকে পুরী যাবে আর কলকাতা থেকে পুরী যাবে, দুটো রুট যেহেতু আলাদা, তার জন্য রুটের সমস্ত ইনফরমেশনগুলোও আলাদা। সেই সমস্তগুলোর জন্যই কিন্তু আমি বারবার বলছি যে তোমরা একটু শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর এইখানে না যখন গাড়ি চলছিল না, তখন খালি মনে হচ্ছে যে ইঁদুর দৌড় চলছে, বুঝতে পেরেছো? এত আস্তে আস্তে গাড়ি চলছে, সমস্ত গাড়িগুলি ধুক 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 করে আস্তে আস্তে চলছে। আবার যাদের পাকা হাত না, তারা কি করছে বলো তো, একটা ক্যামেরা থেকে আরেকটা ক্যামেরার মিডিলে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা ওরা ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছে, 100-এর উপরে স্পিডে বেরিয়ে যাচ্ছে। আবার যখন দূর থেকে দেখছে যে ক্যামেরা হচ্ছে, তখন আবার স্পিডটা আস্তে করে কমিয়ে দিয়ে চলছে। এবার ধরো বাই চান্স ক্যাপচার করে নিল কোনো রকমে, তাহলে তখন তার ফাইন হয়ে যাবে। তার জন্যে অবশ্যই উচিত যে স্পিডটা তুমি নর্মাল স্পিডেই চলো। যাই হোক, আজকে আসি, দেখা হচ্ছে কালকে। লাভ ইউ।